শুনছো, ঘরে তো একদানাও চাল নেই, চারদিক অন্ধকার দেখাচ্ছে। আজ দুপুরে সবাইকে উপোস করে থাকতে হবে নাকি? এই ঝুম বৃষ্টিতে বাচ্চারা খাবে কি? আর তুমি বা কি মুখে দেবে? কপালটাই বন্ধ। 3 দিন ধরে টানা বৃষ্টিতে মাঠের কাজটাও বন্ধ হয়ে আছে, হাত একদম খালি। তুমি একদম চিন্তা করো না আরতি, আমি একবার বাজারে গিয়ে দেখি মতিলাল কাকার দোকান থেকে বাকিতে কিছু চাল ডাল জোগাড় করতে পারি কিনা। মতিলাল কাকার দোকানে আর বাকি দেবে বলে তো মনে হয় না। আগের সপ্তাহের দেনাইটাই তো এখনো শোধ করতে পারোনি। তাছাড়া এই দুর্যোগের দিনে মানুষ নিজের আখের গোছাতে ব্যস্ত, আমাদের মতো গরিবের খোঁজ কে রাখে? তা ঠিক বলেছো, কিন্তু ঘরে বসে হাত গুটিয়ে থাকলে তো আর পেট ভরবে না। কাকা মানুষটা চড়া মেজাজের হলেও মনটা একেবারে খারাপ না। আজ না হয় একটু হাত জোর করে চেয়ে দেখবো, অন্তত আজকের দিনটার ব্যবস্থা তো হোক। আমার মনে হয় না ওই কৃপণ বুড়ো 1 ছটাক চালও বাকি দেবে। তার চেয়ে বরং তুমি সাধনদার বাড়ি গিয়ে একটাবার বলে দেখো না। উনি তো গ্রামের সচেতন মানুষ, বিপদে আপদে অন্তত একটা বুদ্ধি তো দিতে পারবেন। সাধনদার কাছে যেতে আমার বড্ড লজ্জা লাগে আরতি। মানুষটা এমনিতেই আমাদের কত উপকার করেছে, তার চেয়ে বাজারে মতিলালের দোকানে যাওয়াই ভালো। অন্তত নিজের কষ্টের কথা বলে কিছুটা চাল চেয়ে আনা যাবে। লজ্জা দিয়ে তো আর পেট ভরবে না। ঘরের কোণ দিয়ে যেভাবে জল পড়ছে, একটু পর বসার জায়গাটুকুও থাকবে না। চালের পাত্রটা যেভাবে শূন্য হয়ে পড়ে আছে, যেভাবেই হোক একটা ব্যবস্থা করো। আচ্ছা, আমি আর এক মুহূর্ত দেরি করছি না, এখনই বের হচ্ছি। তুমি ঘরের মেঝেতে একটা হাঁড়ি পেতে দাও, যাতে চালের উপর জল না পড়ে। ঈশ্বর মুখ তুলে চাইলে দুপুরের আগেই আমি চাল নিয়ে ফিরবো। ভালো হয়েছে গীতাদি তুমি যে একটু এসেছো। এই বৃষ্টিতে একলা ঘরে মনটা বড্ড হাঁপিয়ে উঠেছিল। তোমার সাথে একটু গ্রামের হাঁড়ির খবর না নিলে আমার তো পেটের ভাত হজমই হয় না। এই জন্যই তো আশা ভাই, জানি যে তুমি আমার জন্য পথ চেয়ে বসে থাকবে। গ্রামের যা অবস্থা, কার হাঁড়িতে চাল আছে কার নেই, সেই খবর না রাখলে চলে? খবর তো একটা আছেই, আরতিদের ঘরে নাকি আজ উনুনই চলবে না। চালের পাত্র নাকি একদম গড়ের মাঠ। অহংকার এবার ঠিক ভাঙবে দেখো পোড়া কপালীদের। ওমা, বলো কি যমুনা, অত ফুটানি তবে গেল কোথায়? আরতি তো সবসময় আমরা একটা ভাব করে যেন জজ সাহেবের গিন্নি। এখন বুঝি খিদের জ্বালায় সব তেজ জল হয়ে গেছে। ঠিক বলেছো দিদি, ঘরে 1 ছটাক চাল নেই, অথচ চাল চালন দেখলে মনে হয় কত বড় লোক। অনিল তো বাজারে গিয়েছিল বাকিতে চাল আনতে, কিন্তু মতিলাল বুড়ো যা খিটখিটে, ওকে কি আর অমনি অমনি চাল দেবে? ও দেবে ছাই, মতিলালের কাছে নগদ টাকা ছাড়া কথা নেই। আর অনিলের মতো ভিকিরিকে সে কেনই বা বাকি দিতে যাবে? আমি তো শুনলাম গ্রামের সবাই নাকি ওদের থেকে মুখ ফিরিয়েছে। যাক, বেশ হয়েছে। একটু অভাবে ছ্যাঁকা না খেলে ওদের শিক্ষা হতো না। সব সময় সততার বলিয়া ওড়ায়। এখন বুঝবে সততা দিয়ে পেট ভরে না ফুটানি দিয়ে ভাত হয়। তুমি যা বলছো যমুনা, গ্রামের লোক ওদের এই দশা দেখলে মনে মনে হাসবে। লতার তো আবার অনেক লম্বা লম্বা কথা। নিজের বোন আর ভগ্নিপতির এই হাল দেখে এখন মুখ লুকোবে কোথায়? মুখ লুকোনোর জায়গা পাবে না গো দিদি। আজ আরতির উনুন ঠান্ডা থাকলে আমার মনের জ্বালা জুড়োবে। চলো আরো রসিয়ে খবরটা জামিনী মাসির কানে গিয়ে দিয়ে আসি। সারা গ্রাম জানুক ওদের কি অবস্থা। কি রে, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? বৃষ্টি আমাদের আর বাঁচতে দিল না সাধনদা। ক্ষেত খাবার তো সব তো তলিয়ে গেল। মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, আর পায়ের তলায় মাটি নেই। এই বৃষ্টি আমাদের না খাইয়ে মারবে। ধৈর্য ধরো বিজয়, প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই। ফসল একটু নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু একদম ভেঙে পড়লে তো চলবে না। ওপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবে শুনি? ঘরে অভাবের জ্বালা, তার উপর এই অবিরাম বৃষ্টি। তোমার মতো সচেতন মানুষ তো আর বুঝবে না আমার পেটের জ্বালা কতটা বেশি। পেটের জ্বালা সবারই সমান বিজয়, তবে এমন বিপদে মেজাজ হারালে তো আর সমাধান হবে না। বরং ভাবো যে সবাই মিলে কিভাবে এই দুর্যোগের মোকাবিলা করা যায়। মেজাজ তো থাকবেই না, যেদিকে তাকাই শুধু জল আর জল। মনে হচ্ছে সব ধুয়ে মুছে নিয়ে যাবে। তুমি শান্ত থাকতে বলছো, কিন্তু এই ক্ষতি পূরণ করবে কে? সরকার নাকি তোমার ওই ধৈর্য? হ্যাঁ, ক্ষতি তো সবারই হচ্ছে, কিন্তু জীবনটা তো আর থেমে থাকবে না। বরং ভাবো তো, এই বর্ষায় বিলে বা নালায় কত মাছ এসেছে। অভাব খোঁচাতে কি আমরা সেই মাছ ধরার চেষ্টা করতে পারি না? মাছ ধরে কি আর সারা বছরের অভাব মিটবে সাধনদা? তাছাড়া জাল ফেলেও আজকাল মাছ উঠতে চায় না।
এখন আর বসে না থেকে চলো কিছু একটা ব্যবস্থা করি। মন শক্ত করো বিজয়, বিশ্বাস রাখো যে বিপদের পরেই দিন ফেরে। আমরা এই সংকট ঠিক কাটিয়ে উঠব। দিদি, আমার আর সহ্য হচ্ছে না। ঘরে এক মুঠো চাল নেই, অথচ তুমি এখনো চুপচাপ বসে আছো। এই জামাইবাবু তো দেখি কিচ্ছু করতে পারে না, তাকে নিয়ে সংসার করা তো নরক যন্ত্রণার সমান। লতা, বড়দের সম্পর্কে কথা বলার সময় একটু ভেবে কথা বলিস। তো জামাইবাবু দিন রাত পরিশ্রম করেন, আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সারা দিন পরিশ্রম করেন। এই বৃষ্টিতে তো তার কোনো দোষ নেই। দোষ নেই মানে? অন্য সব পুরুষেরা ঠিকই কিছু না কিছু জোগাড় করে আনছে, আর উনি কেবল বাজারে দোহাই দিয়ে খালি হাতে ফিরছেন। সামর্থ্য না থাকলে কেন সংসারের ভার নিয়েছিলেন? অভাব মানুষের আসতেই পারে লতা, তাই বলে তাকে এভাবে অসম্মান করবি? তিনি বাইরে ভিজে ভিজে কত চেষ্টা করছে তুই জানিস না? শুধু খুঁতি ধরতে পারিস। আমি শুধু দেখছি আমার দিদি না খেয়ে রয়েছে, শুকিয়ে যাচ্ছে, ঘরের চাল দিয়ে টপ টপ করে জল পড়ছে। এমন মেরুদণ্ডহীন মানুষের সঙ্গে সারা জীবন কাটলে তোকে আজীবন কেঁদেই মরতে হবে। খবরদার লতা, ওনার নামে একটাও বাজে কথা বলবি না। তোর জামাই বাবু সহজ সরল মানুষ বলেই সবাই তাকে ছোট করে দেখে, কিন্তু আমার কাছে উনি আমার আশ্রয়। আশ্রয় না ছাই, এই বৃষ্টির রাতে একটা নিরাপদ ছাদও তো জুটলো না আমাদের কপালে। তুই শুধু ওনার পক্ষ নিয়েই কথা বলিস, কোনোদিন নিজের কষ্টের কথা ভাবলি না। আমি জানি রে আমার ঘরটা ভাঙা, পেটে খিদে আছে, কিন্তু তোর এই বিষ মাখা কথাগুলো আমার বুকে না তীরের মতো বিঁধছে। অভাব আজ আছে কাল থাকবে না, কিন্তু এই অপমান আমি সহ্য করতে পারছি না। ওই অনিলের ঘরে যেভাবে অভাব ঢুকেছে সেটা এখন সারা গ্রাম জানে। ওর জমিতে এবার ভালো ফসল হয়নি, সব আগাছায় ভরে গেছে, আর আমাদের গুদামে তাও গত বছরের কিছু সঞ্চয় আছে। অভাব তোর হবেই, যেমন কুড়ে মানুষ তেমনি কপাল। আমি তো আড়ি পেতে শুনলাম আরতি নাকি লতার কাছে লুকিয়ে কাঁদছে। পেটে তো ভাত নেই, চোখে তো জল আসবেই। ওরা যদি একবারও ওই অসাহায্যের আশায় আমার দরজায় আসে, তবে মুখের উপর সাপ মানা করে দেবে। হ্যাঁ, এক ছটাক চাল তো দূরের কথা, ওদের উঠোনে পা রাখতে দিলেও পাপ হবে। তুমি একদম ঠিক কথা বলেছো। কেনই বা দেবো? নিজেরা কষ্ট করে জমিয়েছি পরের দয়ার জন্য নাকি? আরতি তো খুব সতীসাধী সাজে, এখন দেখি ওরই সততা ওকে খাওয়াবে কিনা। শোনো যমুনা, গ্রামের লোক যদি জিজ্ঞেসও করে তবে বলবে আমাদের নিজেদেরই টানাটানি চলছে, কোনোভাবেই যেন না বোঝে যে আমাদের ঘরে বাড়তি চাল আছে, নইলে আবার বিপদ হবে। সে বুদ্ধি আমার আছে গো। গীতাদিকে তো কালই বলে দিয়েছি যে আমাদের ঘরের অবস্থাও খুব একটা সুবিধের না। অনিলদের মতো অভাবীদের পাশে দাঁড়ালে নিজেদের পথে বসতে হবে। লোকটা বড্ড সহজ সরল সেজে থাকে, আসলে ওর ভেতরে কোনো বুদ্ধি নেই। অনিলের ওই নিচু জমিতে এবার যেটুকু ধানের শীষ এসেছিল তাও তো বন্যায় তলিয়ে গেল। লতা মেয়েটা তো আবার খুব স্পষ্টভাষী। শুনলাম সে নাকি নিজে জামাইবাবুকে ধুয়ে দিচ্ছে। ওদের ঘরে তখন গৃহযুদ্ধ চলছে, বাইরে থেকে দেখে বেশ শান্তি পাচ্ছি। ওভাবে চলুক, ওদের ভাঙা কপাল আর জোড়া লাগবে না। হ্যাঁ, আমাদের কাজ শুধু হাত গুটিয়ে বসে দেখা আর নিজেদের আখের গুছিয়ে নেওয়া, এক দানাও দান করার দরকার নেই। কি ব্যাপার, আমার আদরের শালিকা এমন মুখ ভার করে বারান্দায় বসে আছে কেন? মেঘলা আকাশ দেখে কি তোর মনটাও মেঘলা হয়ে গেল নাকি লতা? ফাজলামি করবেন না জামাইবাবু, আপনার এই হাসি ঠাট্টা এখন বিষের মতো লাগছে। আপনি কি বুঝছেন না ঘরের কি অবস্থা? কাজ না করে এভাবে দিনের পর দিন ঘরে বসে থাকেন কেন? কাজ তো করতে চাই বোন, কিন্তু করবোটা কি? চারিদিকে যেদিকে তাকায় শুধু অথই জল। এই ভরা বর্ষায় যে মাঠের সব কাজ একদম বন্ধ হয়ে আছে। কাজের মানুষ হলে কাজের অভাব হয় না। আপনি শুধু অজুহাত খুঁজছেন। দিদিটা না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর আপনি বৃষ্টির দোহাই দিয়ে বারান্দায় বসে আছেন। কি করবো বল, আমার কপালটাই এমন মন্দ। শুধু আমাদের নয়, গ্রামের সবার ফসলই তো জলে ডুবে পচে গেছে। এই বছর যে আমাদের ভাগ্যে কি আছে তা একমাত্র ঈশ্বরই জানেন। ঈশ্বর তো আর আকাশ থেকে থালা ভর্তি ভাত নামিয়ে দেবেন না, আপনাকে হাত পা চালাতে হবে। ওই বিজয়বাবু তো ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করছে, আর আপনি শুধু হাহুতাশ করছেন। লতা, তুই ওকে কেন এভাবে দায়ী করছিস? উনি তো কম চেষ্টা করছেন না, কিন্তু ভাগ্যের বিরুদ্ধে তো লড়াই করা যায় না রে বোন। থাক আরতি, ওকে বকো না। ও তো মিথ্যে বলেনি। অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন আপন মানুষের কথাও তিতা লাগে। তবে বিশ্বাস কর লতা, আমি কোনো না কোনো একটা উপায় বের করবই। গীতাদি, একটা গোপন খবর শুনে যাও। গ্রামের হাওয়ায় তো এখন অন্য গন্ধ ভাসছে। আরতি আর লতার নাকি এখন মুখ দেখা দেখি বন্ধ।
উমা, সে কি যমুনা, দুই বোন তো এক বৃন্তের দুটি ফুলের মতো ছিল, তাদের মধ্যে আবার কিসের ঝামেলা বাঁধলো? ওটা কি লোক দেখানো ভালোবাসা ছিল? আরে দিদি, পেটে যখন খিদে থাকে তখন কি আর বোনের সোহাগ কাজে লাগে? লতা নাকি অনিলকে যাচ্ছে তাই বলে অপমান করেছে, আর আরতি নিজের স্বামীর অপমান সইতে না পেরে লতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তা হবে নাই বা কেন? অনিল তো একটা অপদার্থ, কোনোদিন দুবেলা অন্ন চড়াতে পারলো না। আর লতা মেয়েটাও তো এমনিতে একটু তেজি, তার তো রাগ হওয়ারই কথা। লতার নাকি স্পষ্ট কথা, এমন জামাইবাবুর ভাত সে আর খাবে না। আরতিও পাল্টা উত্তর দিয়েছে, যে স্বামীর সম্মানই ওর কাছে বড়। দুই বোনের মধ্যে যা চিল্লামিল্লি হয়েছে না গো, পাশের বাড়ি থেকে সব শোনা গেছে। আহা, শুনেও শান্তি লাগে। খুব তো দেমাগ ছিল আরতির। এখন নিজের আপন বোনই যখন শত্রু হয়েছে, তখন বুঝবে কত ধানে কত চাল। ওই লতাই তো ছিল ওর ডান হাত, এখন যে হাতও ভেঙে গেল। ঠিক বলেছ গীতাদি, আমি তো ভাবছি লতা এবার কোথায় গিয়ে উঠবে। দুই বোনের ঝগড়া এখন পাড়ার মোড়ে আলোচনার বিষয়। আরতিদের ঘরের অশান্তি এখন বাজারের খবরের চেয়েও গরম। দুনিয়াটাই এমন রে যমুনা, সুখের দিনে সবাই আছে, কিন্তু দুঃখ এলে ছায়াটাও সাথে থাকে না। আরতির অহংকার চূর্ণ হতে দেখে আমার বেশ মজাই লাগছে। চল আরো দু এক জায়গায় খবরটা ছড়িয়ে দিই। আরতি, ঘরে আছো নাকি গো? বাইরে এসে দেখে যাও প্রকৃতির কি রূপ। টানা কয়েকদিন বৃষ্টির পর আজ বিকেলটা কেমন খটখটে পরিষ্কার হয়েছে দেখো। হ্যাঁ সাধনদা, রোদটা ওঠাতে বাঁচা গেল। ঘরের স্যাঁতস্যাঁতে ভাবটা একটু কমবে। আমি শুকনো কাঠগুলো রান্নাঘরে তুলে রাখছি, কদিন তো উনুন ধোয়াতেই কেটে গেল। আরে কাঠ তোলা পরে হবে, আগে একটা দারুণ খবর শোনো। এইমাত্র বিলের ধার থেকে এলাম, ওজান ঠেলে ঝাঁকে ঝাঁকে রুই কাতলা আর পুঁটি মাছ উঠছে বিলে। সত্যি বলছো সাধনদা? এই আকালের দিনে বিলে আসা মাছ তো আমাদের গরিবের জন্য সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদ। একদম ঠিক বলেছ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তুমি অনিলকে জলদি খেপলা জালটা নিয়ে বিলে বের হতে বলো, এক্ষুনি না গেলে সব মাছ অন্যরা ছেঁকে তুলে নেবে। কিন্তু দাদা, উনি তো এখন বাড়িতে নেই। দুপুরের পর সেই যে বাজারে গেছেন এখনো আসেননি। মতিলাল কাকার দোকানে হয়তো কোনো কাজের খোঁজে গেছেন। আহা, বড় ভুল সময় লোকটা বাইরে গেল। বিলের জল এখন মাছে থই থই করছে। গ্রামের অনেকেই কোমর বেঁধে নেমে পড়েছে। অনিল থাকলে এতক্ষণে 4-5টা বড় মাছ পেয়ে যেত। আপনি চিন্তা করবেন না সাধনদা, উনি বাড়ি ফিরলেই আমি আর এক মুহূর্ত দেরি না করে জালটা দিয়ে সোজা বিলের দিকে পাঠিয়ে দেব। কি বিজয়দা, একা একাই পুরো বিলের মাছটা সাবার করবেন নাকি? জালের দড়ি যেভাবে টেনে ধরেছেন, মনে হচ্ছে বিলের সব রুই কাতরা একাই ঘরে তুলবেন। আরে লতা যে, একটা সাবার করবো না তো কি অন্যকে ভাগ দেবো নাকি? হ্যাঁ, কপাল করে এমন উজান মাছের দেখা মিলেছে, যার যত ক্ষমতা সে তত তুলে নেবে। ক্ষমতা তো আপনার ভালোই আছে দেখছি, কিন্তু লোভটা একটু কম হলে ভালো হতো না? গ্রামের অন্য মানুষগুলো তো দুবেলা মাছ ভাতে খেয়ে বাঁচতে চায়, তাদের জন্য তো কিছু রাখা দরকার। দেখ লতা, স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু বেশি পণ্ডিতি করা ভালো না। যে আগে এসেছে বিলের মাছে প্রথম অধিকার তার। অনিলদের মতো কুঁড়ে মানুষরা ঘরে ঘুমোলে মাছ কি আর তাদের পায়ে হেঁটে ধরা দেবে? হ্যাঁ, জামাইবাবু কুঁড়ে নয় বিজয়দা, কপাল খারাপ বলে আজ আমাদের ঘরে অভাব। কিন্তু আপনার মতো চতুর মানুষ এই সুযোগে সব কাজ একা কুক্ষিগত করবে, এটা দেখতেও তো কেমন যেন দেখায়। দেখাক গে, আমার নিজের আখের গোছানো নিয়ে কথা। এই বড় রুইটা দেখেছিস? হ্যাঁ, বাজারে বেচলে আজ একদিনেই 400 টাকা পকেটে আসবে। আমি কেন অন্যের কথা ভাবতে যাব? হ্যাঁ, টাকার অহংকার আর লোভ আপনাকে অন্ধ করে দিয়েছে বিজয়দা। আজ বিলের জল সবার জন্য উন্মুক্ত, প্রকৃতি সবাইকে সমান অধিকার দিয়েছে, অথচ আপনি একাই পুরো জলটা দখল করে বসে আছেন। প্রকৃতি যার যার, মাছ তার তার যে ধরতে পারবে। তোর জামাইবাবুকে বলিস, হ্যাঁ, ঘরে বসে কান্নাকাটি না করে একটা জাল নিয়ে আসতে। যদি কপালে থাকে তবে দু একটা চুনোপুটি সেও পেয়ে যেতে পারে। অনিল, খবরদার বলছি ওদিকে জাল ফেলবে না। আমার স্বামী অনেক আগে ওখানে এসেছে। ওই পাশে সব মাছ আমাদের, তুমি অন্য কোথাও যাও। বিলের জল তো অনেক বড় যমুনা দিদি, বিজয়দা এক কোণে ধরেছে। আমি না হয় একটু দূরে ওই ঝোপের পাশে জালটা ফেলি। এখানে তো মাছেদের মেলা বসেছে, সবারই কিছু না কিছু হবে। মেলা বসেছে বলে কি তুমি অন্যের ভাগে থাবা বসাবে নাকি? তোমার স্বভাবটাই এমন, নিজের তো কোনো মুরত নেই, অন্যের খাটুনির উপর ভাগ বসাও। আমি কারো ভাগে হাত দিচ্ছি না বৌদি,
উপরওয়ালার দয়ায় বিলে আজ প্রচুর মাছ এসেছে। আমি তো শুধু আমার ঘরের অভাব মেটানোর জন্য একটু চেষ্টা করছি। আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার। ঝগড়া নয়, আমি সোজা কথা বলছি। ওই ডান দিকে আমার স্বামীর মাছ ধরবে, ওখানে জাল ফেললে কিন্তু ভালো হবে না। অনাহারী ছেলে অনাহারীর মতো থাকবে। অন্যের সম্পত্তিতে লোভ করো না। বিলের জল তো কারো একার সম্পত্তি নয়। তবে আপনি যখন বারণ করছেন, আমি ওদিকে যাবই না। আমি এই বিলের মুখটাতেই জাল ফেলছি। যা কপালে আছে তা এমনিতেই আসবে। হ্যাঁ, দেখবো তোমার কপালে আজ কত বড় বোয়াল জোটে। নিজের কপাল তো ভাঙা, জালের সুতোগুলোও তো ছেঁড়া। ওখানে বড় মাছ জাল ছিঁড়ে পালিয়ে যাবে, শুধু শুধু খাটছো। দিদি, ভাঙা কপাল আর ছেঁড়া জাল নিয়েও যদি সততা থাকে, তবে ঈশ্বর শূন্য হাতে ফেরান না। আমার পা পিছলে গেল রে। এত কষ্টের জাল, এতগুলো বড় বড় রুই কাতলা সব চোখের সামনে ছুটে চলে গেল। আমার পুরো খাঁচাটাই খালি হয়ে গেল। শান্ত হও বিজয়, আগে নিজের জীবনটা বাঁচাও। মাছের চিন্তা পরে করো। উজান মাছে বিল ভরে গেছে দেখে তুমি একদম হিতাহত জ্ঞান হারিয়ে গভীর খাদের দিকে চলে গিয়েছিলে। আমি কিভাবে শান্ত হব সাধনদা? আমার বুকটা ফেটে যাচ্ছে। জালের সুতোয় টান লাগতেই লোভের বসে আরো বড় মাছটার দিকে হাত বাড়িয়েছিলাম। এখন একটা চুনো পুঁটিও অবশিষ্ট নেই। একেই বলে অতি লোভে তাতি নষ্ট। বেশি লোভ করলে শেষমেশ এমনই দশা হয় বিজয়। তুমি যদি অন্যের কথা একটু ভাবতে, সবাইকে সাথে নিয়ে চলতে, তবে আজ একা এভাবে বিপদে পড়তে হতো না। তুমি এখন আমায় জ্ঞান দিও না সাধনদা। আমার কপালটাই আজ খারাপ। সকাল থেকেই বৃষ্টির মধ্যে কাদা মেখে জাল টানলাম, আর শেষ মুহূর্তে সব মাছ নদী পেয়ে পালিয়ে গেল। আমার সব খাটুনি জলেই গেল। কপালকে দোষ দিও না বিজয়, দোষ তোমার ওই চতুর আর লোভী প্রকৃতির। তুমি ভেবেছিলে বিলের সব মাছ একাই সাবার করে বাজারে বেচে বড় লোক হবে, কিন্তু প্রকৃতি কাউকে তার হকের চেয়ে বেশি দেয় না। এখন আর অনুতাপ করে কি হবে? নিজের চোখের সামনে অত বড় মাছগুলো খলবলিয়ে গভীর জলে চলে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন বিজয়। আশা করি এই ধাক্কায় তোমার একটু হলেও শিক্ষা হবে। বিজয়দা, তুমি একদম দুঃখ করো না, মনটা ছোট করো না গো। মাছ ছুটে গেছে তো কি হয়েছে? আমরা নদী থেকে যা মাছ পেয়েছি তা থেকেই অর্ধেক তোমাকে ভাগ দিয়ে দেবো। হ্যাঁ বিজয়দা, অনিল ঠিকই বলেছে। এই মাছের খাঁচাটা তুমি নাও, আজ রাতে তোমার ঘরেও গরম ভাতের সাথে মাছের ঝোল ফুটবে। আমাদের তো আর একার পেট নয়, সবাই মিলেই গ্রাম। দেখলি তো বিজয়, অনিল আর আরতির মানসিকতা কতটা উঁচুতে। একটু আগেই তো স্ত্রী যমুনা এই অনিলকে কত কুটো কথা শুনিয়েছে, অথচ বিপদের দিনে ওরাই নিজের ভাগের অন্ন তোর দিকে বাড়িয়ে দিচ্ছে। আমাকে ক্ষমা করে দাও অনিল, আমাকে ক্ষমা করো আরতি। আমি তোমাদের সাথে কত চতুরতা করেছি, তোমাদের অভাব দেখে মনে মনে হেসেছি, আর আজ তোমরাই আমার পাশে দাঁড়ালে। ওসব পুরনো কথা ভুলে জানতো বিজয়দা। খারাপ স্বভাব মানুষকে মাঝে মাঝে অন্ধ করে দেয়, কিন্তু বিপদের দিনে প্রতিবেশী তো প্রতিবেশীর আসল আপনজন। একদম ঠিক। আমরা তো ভাই ভাইয়ের মতো এই গ্রামে বড় হয়েছি। আজ তোমার ঘরে মাছ রান্না হবে না, আর আমরা মনের সুখে মাছ খাবো, এমন অধর্ম তো আমরা করতে পারি না। আজ আমার চোখের পর্দা খুলে গেল অনিল। আমি বুঝতে পেরেছি যে সততা সরলতার শক্তি কতটা বেশি। এখন থেকে আমিও তোমাদের মতো ভালো মানুষ হয়ে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আজ থেকে আর কোনো লোভ নয়, কোনো বড় নিন্দা নয়। অনিল, আজ থেকে তোমার সুখ দুঃখে এই বিজয় সব সময় তোমার পাশে ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়াবে। আজ আমাদের এই বিকেলে একটা বড় উৎসব হবে। দেখো, আজ ঈশ্বর আমাদের শূন্য ঝুড়ি কেমন মাছে মাছে ভরিয়ে দিয়েছেন। আমাদের আর কোনো অভাব নেই। দিদি, জামাইবাবুকে কত তিতা কথা শুনিয়েছি, রাগের মাথায় কত অপমান করেছি। আজ ওনার এই বড় মনটা দেখে নিজের ওপরই ঘৃণা হচ্ছে। তুই তো আমার ছোট বোন লতা, ঘরের অভাব দেখে তোর মন খারাপ হয়েছিল। আমি কি আর তোর ওপর রাগ করে থাকতে পারি? দেখ, মেঘ কেটে কেমন সুন্দর আলো উঠেছে। গীতাদি, আমরা আরতির নামে কত কুটনামি করেছি, ওদের উনুন জ্বলবে না বলে হাততালি দিয়েছি, অথচ অনিল নিজের মাছের খাঁচাটা আমাদের হাতে তুলে দিল। আমাদের বড্ড পাপ হয়েছে গো। ঠিক বলেছ যমুনা, পরনিন্দা করে কখনো নিজের ঘর আলো করা যায় না। আরতি বোন, আমাদের ক্ষমা করে দিস, আমরা তোর সরলতার মর্যাদা রাখতে পারিনি। আজ থেকে এই গ্রামে আর কোনো ধনী দরিদ্রের ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এক।
এই বর্ষার বিকেলে মাছ ধরা এই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেল। বাহ, এই তো চাই। মনে রেখো সবাই, বিপদে একাই সব ভোগ করতে নেই, মিলে মিশে এক হয়ে থাকাই হলো সমাজের আসল শক্তি। এই সম্প্রীতির আলো যেন আমাদের গ্রামে চিরকাল টিকে থাকে।